অনেক আপুদেরই অনেক প্রশ্ন যে আমার হাঁড়ি পাতিলগুলা এত সুন্দর চকচকে থাকে কিভাবে, এবং আমার এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলা কোত্থেকে নিয়ে আসছি বা কিভাবে কোথায় থেকে কিনেছি। তো এটা কিন্তু অনেকটাই আপনাদের ভাইয়ার ভূমিকা আছে, কারণ আমার প্রত্যেকটা হাঁড়ি পাতিলেই সব কিছুই আপনাদের ভাইয়ার হাতে কেনা এবং ওনার পছন্দের কেনা। আমার কোনো পছন্দের হাঁড়ি পাতিল এখানে নেই, আর ওনার যা পছন্দ সব কিছুই আমার পছন্দ। আমার এমনও হাঁড়ি পাতিল আছে, তাওয়া আছে। অনেক আপুরাই বলেন যে আপু তোমার এই তাওয়াটা আমাকে দিয়ে দাও। আপনাদেরকে দেওয়ার মতো সম্ভব যদি হতো তো তাহলে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতাম, আর সম্ভব যদি হতো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে অন্যান্য দিনের মতো। গত ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম তো ক্যাবিনেটটা যে সাজিয়ে গুছিয়েছিলাম, তারই মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আপনারা দূর থেকে এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করেন, সেটা মানে আমাকে না দেখেও যে আপনারা এত পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আমি কমেন্টগুলা চেক না করলে, কমেন্টগুলা না পড়লে বুঝতে পারতাম না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলা কিন্তু সব সময় আমি পড়ি। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যাদের কাছে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বলি হাঁড়ি পাতিলের কথা। তো হাঁড়ি পাতিল কিন্তু আপনাদের ভাইয়া বাহিরে যাওয়ার পর থেকে বেশিরভাগ আমার হাঁড়ি পাতিলগুলাই আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই যে দেখেন চা কফি খাই, এই সুন্দর মগগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই যে পিঁড়ি আর বেলুন এগুলা কিন্তু আমাদের এইখানে, তো এগুলা হচ্ছে আম্মার হাতের কেনা। আর বড় পিঁড়িটার মধ্যে যে রুটি বানায়, তো রুটি বানানোর বেলুন পিঁড়ি এগুলোও কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে। অনেকের আছে না মেয়েদের সাংসারিক জিনিসের প্রতি অনেক নেশা থাকে, তো আপনাদের ভাইয়া হচ্ছে সেরকম। আপনাদের ভাইয়ার কিন্তু সংসারের জিনিস কেনাকাটার প্রতি অনেক বেশি নেশা। কিছু কিছু আপুদের দেখবেন হাজব্যান্ডকে বলতে হয়, ভাইয়াদেরকে বলতে হয় এটা কিনতে হবে বা ওটা কিনতে হবে বা এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো। আল্লাহর রহমতে আপনাদের ভাইয়াকে কোনো কিছুই বলা লাগে না। আরও আমি বলি এত মার্কেটে যায় কেন, মার্কেটে গিয়ে শুধু দেখাবে এটা নিবে কেনা ওটা নিবে কেনা। তো না করলেও কিন্তু আবার রাগ করে নিজে নিজেই কিনে নিয়ে আসা, তারপর বাসার মধ্যে দেখাবে যে এটা নিয়ে আসছি। তোমাকে তো কোনো কিছু বললেই তুমি না করো, যে লাগবে না লাগবে না, এগুলাই ছেলে মেয়েদেরকেও এভাবে শেখাইছো। কোনো কিছু বললেই বলে যে লাগবে না, বাবা আপনি আসলেই চলবে। তো এই কথা বলে আপনাদের ভাইয়া অনেক ইয়ে করে। আর তখন আবার আমি বলি এটা ভালো না, বারবার তোমার কাছে এটা সেটা চাওয়াটা কিন্তু ভালো। তো যখন যেটা দেবার সেটা তো আমিও দিচ্ছি তুমিও দিচ্ছ। আর আপনাদের ভাইয়া কিন্তু নিজে নিজে থেকে এই হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো নিয়ে আসে। এমনও হাঁড়ি পাতিল আছে এগুলোর মধ্যে এখনও আমি রান্না করি নাই এবং ব্যবহার করি নাই, তো সুন্দর লাগে তার জন্য রেখে দিয়েছি। আবার ভাবি কি যে আমি যদি ব্যবহার না করি কে করবে, তো আমি কিন্তু অনেক কিছু ব্যবহার করি, আবার নতুন নতুন জিনিসও রয়ে গিয়েছে। কথায় আছে না যত্নে কিন্তু রত্ন মিলে। তো আমার স্টিলের পাতিলগুলো যে রান্নাবান্না করি বেশিরভাগ, এইগুলা কিন্তু 7 বছরের উপরে হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে। আমার চ্যানেল শুরুই করেছি এই পাতিলগুলোর মধ্যে রান্নাবান্না করে। এগুলা কিন্তু এখনও একেবারে চকচকে ঝকঝকে। আমার মনে হয় আমার ছেলে মেয়েদের জীবনও মনে হয় এই পাতিলগুলা দিয়ে চলে যাবে। তো আমি বলি কি চোর আসলে এগুলাকে দিয়ে একটা মানে বাড়ি মারলেই হবে, আর কোনো কিছু লাগবে না। মানে এত হেভি এত সুন্দর। তো যতই আমি মাজা ঘষা করি ততই কিন্তু চকচক করে। আর একটা জিনিস ধরলে কি একটু বেশি মাজা ঘষা করলেই দেখবেন ওই পাতিল বলেন জগ বলেন ঢাকনা বলেন ওইগুলা পরিষ্কার থাকে। তো যতবারই রান্না করি ততবারই কিন্তু আমি এগুলাকে পরিষ্কার করি এবং ভালোভাবে মেজে ঘষে আবারও রেখে দিই। তো নিচের দিক দিয়ে আমার চুলাটা যেহেতু অনেক বছরের পুরানো, নিচের দিক দিয়ে দেখা যায় কি অনেক সময় কালি হয়ে যায়, আবার অনেক মাজা ঘষা করি, ভিডিওর মধ্যে তো দেখতেই পান। এই হাঁড়ি পাতিলগুলোর মধ্যে আমি বেশি রান্না করি, এক টানা রান্না করে যাচ্ছি, তারপরও আলহামদুলিল্লাহ পাতিলগুলো এখনও অনেক সুন্দর এবং চকচকে। তার জন্য আপুদের চোখে হয়তো বা পড়ে যে আমার হাঁড়ি পাতিলগুলো এত সুন্দর থাকে কিভাবে, চকচকে থাকে কিভাবে।
হাঁড়ি পাতিলগুলাকে আমি একটু মাজা ঘষা বেশি করি, তার জন্য আমার কিন্তু হুইল পাউডারও বেশি লাগে, ভিম লিকুইড বেশি লাগে, ভিনেগারও বেশি লাগে। আপনাদের ভাইয়ারও এটা প্রশ্ন, আমি এত ভিম কেন লাগাই? তো আমার কিন্তু এগুলা বেশি লাগে, কারণ এগুলাকে মাজা ঘষা করতে ভিম ছাড়া তো হবে না। তো এই একটা মাত্রই জিনিস যেটা ভীম, তো ভীমের সাথে কিছুটা ভিনেগার মিশিয়ে রাখি, দেখবেন গ্লাস থেকে ধরে আপনি প্লেট থেকে ধরে সব কিছু মাজা কষা করে নিতে পারবেন, একেবারেই চকচকে হয়ে যায়। আমি যখন দোকানে যাই সবসময় খেয়াল করে ভীম, ভীম লিকুইড এবং ভীম সাবান, ভিনেগার এগুলো সব কিছু নিয়ে আসি, কারণ এগুলো আমার রান্নাঘরে কাজে লাগে এবং ক্লিনজার হিসেবেও কিন্তু আমি এগুলাকে ব্যবহার করতে পারি। আর আপনাদের ভাইয়া সুন্দর সুন্দর পাতিলগুলো এনে দেয়, আর আমি এগুলাকে মাজা কষা করে একটু চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করি। আচ্ছা, ভিডিও রিলেটেড কোনো কিছুই বলা হচ্ছে না, আমি এখানে রান্নাবান্না করে নিয়েছি। আমি খুবই সাধারণ রান্নাবান্না করে নিয়েছি, 2টা রান্না করব আর ডিম বোনাটাও করব। এখানে আমি বুটের ডালটাকে আমি সিদ্ধ করে আমি সকালবেলায় রেখে দিয়েছিলাম, আর তারই মাঝে অল্প অল্প করে সব মশলা দিয়েছি, দিয়ে কাঁচা আমটা দিয়ে দিলাম। এই আমটা কিন্তু সবসময় আপনাদের ভাইয়ার জন্য ফ্রোজেন করে রাখি, এই বছর তো আসতে পারে নাই, আর উনি আম ডাল খেতেও পারেন নাই, তো ওখানে খায়, তো মাঝে মাঝে বলে। আর এদিকে আমি আম দিয়ে দিলাম, আর ডালের মধ্যে আমি বাগার দিয়ে দিব। তো এখানে আমি শুকনো মরিচ দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে ডালের মধ্যে দিয়ে দিব। এটা বুটের ডাল ছিল, মসুর ডাল দিয়ে রান্না করি নাই। আর মসুর ডালটা আমি ঘরে খুবই কম রান্না করি, কারণ মসুর ডালে কিন্তু একটু অ্যালার্জি আছে। এখানে আমি বাগারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কিছুটা ধনিয়া পাতা দিলাম, এতে করে কিন্তু ডালটা রেডি হয়ে গিয়েছে। আর আমার মনে হয় কাঁচা আমটা সারা বছরে আমি ফ্রিজে রেখে দিই, মনটা চায় আর কি। এইদিকে আমার মেয়ে খুবই পছন্দের একটা রান্না করতেছি, সেটা হচ্ছে সয়াবিন, তো সয়া বড়িও বলে থাকে অনেকে। তো সেটাকে আমি একটুখানি ভেজে নিব, হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু তেল দিলাম, দিয়ে একটু ভেজে নিব। তো এই পাশে এটা ভাজা হচ্ছে, ওই পাশে হচ্ছে আমি রান্নাটা করে নিব। এই যে আমি কাঠি ব্যবহার করতেছি, আপনাদের ভাইয়া কিন্তু কাঠিও নিয়ে আসে। এই যে স্টিলের সেটটা, এটা কিন্তু 5টা একটা পাতিলের সেট, 4টা ঢাকনা আছে, আর একটা এই যে ফ্রাই প্যান টাইপে, এটার সাথে ঢাকনা নেই। অন্য যে 2টা ঢাকনা আছে, মানে 4টা ঢাকনা আছে, ওখান থেকে একটা ঢাকনা কিন্তু এইখানে লেগে যায় আর কি, মানে হয় আর কি। এই যে দেখেন, তো ঢাকনা সহকারে কিন্তু নিয়ে আসছিল। এই যে পাশে যে ফ্রাই প্যানটা, সেটাও কিন্তু আপনাদের ভাইয়াই নিয়ে আসছে। তো বেশিরভাগ হাঁড়ি পাতিল এগুলা কিন্তু আপনাদের ভাইয়াই নিয়ে আসে। আর শুধু যে 1-2টা জিনিস আনবে ঠিক সেটা না, 1-2টা না, অনেকগুলা করে জিনিস নিয়ে আসে, বোঝেন আমার লক করে রাখতে হয়। এতগুলা জিনিস তো আর রেগুলার ইউজ করা যাবে না, আর এগুলা ব্যবহার করলে কিন্তু পরিষ্কার করেও রাখতে হয়। এদিকে হচ্ছে ফ্রাই প্যানে যে তেল আর পেঁয়াজটা দিলাম, সেটা ভাজা হয়ে গেছে। অল্প করে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি অল্প করে একটু পানি দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে তারপর ভেজে রাখা সয়াবিনগুলা দিয়ে দিলাম। এবার যখন দেখেছি সয়াবিনগুলা ধুচ্ছি, এত খুশি হয়েছে, বলতেছে আম্মু তুমি সয়াবিনগুলো এতদিনে রান্না করতেছো, ওর খুবই পছন্দ। তো একমাত্র সয়াবিনটা আমার আনাই হয় এবার জন্য। তো রান্নার পাশাপাশি দেখবেন রান্নার কাজগুলাও গুছিয়ে নিলে, তাহলে মানে রান্নার কাছে দাঁড়িয়ে না থেকে রান্নার পাশাপাশি কাজগুলা গুছিয়ে নিলে দেখবেন তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায়। তা না হলে দেখা যায় কি রান্না শেষ করে রান্নার কাজগুলা অনেকক্ষণ যাবৎ করতে হয়। তো এইগুলাকে আমি যে ডিম তো ভুনা করব, ডিমের জন্য অল্প করে মশলা রেখে বাকি সব মশলাগুলা একটু মুছে টুছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর যে শুকনা মশলা আছে সেটার বক্সটাও জায়গা মতো রেখে দিচ্ছি। চামচে রাখি এই যে হোল্ডারটা আছে, তো সেটার কিন্তু 3টা মানে ইয়ে আছে, আলাদা আলাদা ইয়ে আছে আর কি, আলাদাভাবে রাখার জন্য ছোট বড় মিলে। এটা কিন্তু একটা সাইডে একটা ইয়ে ভেঙে গেছে, কিন্তু সময় সুযোগ বুঝে আনতে হবে একটা। আর কেনাকাটা দেখবেন ঘরের মধ্যে সংসারে শেষ হয় না, অনেক কেনাকাটা থাকে, এটা নষ্ট হয়ে যায়, ওটা লাগে, ওটা আনার পর ওটা লাগে। তো সব কিছু মিলিয়ে মানে বুঝে শুনে চলাটাই ভালো। তো আনবো, তো এখন যেহেতু নতুন একটা জিনিস এসেছে, তো তার মানে কিন্তু একটুখানি বাড়তি খরচও হয়ে গিয়েছে। তো যেহেতু রান্নাঘরেই যে কাঠের ক্যাবিনেটটা আছে, এটাকে কিন্তু একটু মুছে রাখতে হয়। আর
আমি জানি এটা কিন্তু সময়ের সাথে সাথে একটু কালো কালো হয়ে যাবে, কারণ যেহেতু রান্না করে তো সবসময় একই রকম এখন যেমন চকচকে আছে ঠিক সেরকম থাকবে না। তারপরও মনের শান্তির জন্য একটু মুছে টুছে রাখি, যতদিন পারি মানে মুছে টুছে সুন্দর রাখার চেষ্টা করি। ওদিকে আমি কাজগুলা গোছাতে, গোছাতে এদিকে হচ্ছে সয়াবিনগুলা হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি উঠিয়ে নিব। আজকে কিন্তু এবার পরীক্ষা আছে, ওর পড়াগুলাও মানে দেখছিলাম। তো আন্নিকে দিয়ে আসছি, এসে তারপর রান্না বসিয়েছি। তো এখানে আমি ইবাকে বলছিলাম যে, "পড়াটা শেষ করো, গোসল করে এসে পড়াটা শেষ করো।" আর আমি এদিকে রান্নাটা শেষ করে নিয়েছি। শেষ করে তারপর ইবাকে নিয়ে বের হব। আর ওদিকে উনি তো খুব খুশি। পড়া শেষ করে রেডি হয়ে তারপর বাটিতে করে নিয়ে সয়াবিন খেয়ে তারপর ও গেছে পরীক্ষা দিতে। তার জন্যই আমি আগে, আগে একটু রান্না করে রেখে দিয়েছি। আমি জানি ও খাবে। আর যতই আমি ওর পরীক্ষার আগে রান্না করি না কেন, ও কিন্তু খায় না। এসে তারপর ভাত খায়। তো যাওয়ার সময় খেয়ে যায় না। তো তার জন্য রান্নাটা একটু লেট হলেও সমস্যা নেই। ওর পরীক্ষা শুরু হয় ২টা থেকে। আর আন্নির পরীক্ষা শুরু হয় ১০টা থেকে ১টা পর্যন্ত। এবার ২টা থেকে ৫টা পর্যন্ত। ও এসে খায়, যাওয়ার সময় খাবারটা খেয়ে যায় না। আর এমনিতেই তো সকালে খাবারটা কিন্তু এমনিতেই অনেক লেটে খাওয়া হয়, ১০টা ১১টাও বেজে যায়। রান্নার পাশাপাশি যদি থালা বাসন বলবাটি যাই জমে সবকিছু যদি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন কি মাসে ১৫ দিনে একবারেও কিন্তু ডিপ ক্লিন করতে হয় না। তারপরেও কিছু কিছু জিনিস আছে যে মাসে ২-১ বার ধুতে হয়, যেমন মশলার বক্স, তারপর তেলের ঝাঁটার এগুলা। তো এখন মানে সবসময় আমি, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি রান্না শেষ করে যা যা বের হয় সব কিছু ধুয়ে রেখে দেই, চালনি থেকে ধরে পাতিল, ঢাকনা সব কিছু। রান্না শেষ করে কিন্তু শুধু রান্না শেষ করলেই হয় না, রান্না শেষ করে অনেক কাজ থাকে। যেমন চুলা মোছা, তারপর হচ্ছে চুলাটা যেদিন ভালোভাবে ধোয়া, তো সেটা ধুতে হয়, মুছতে হয়। তারপর আশেপাশে যা আছে এইগুলাকে একটু মুছতে হয়। তারপর আশেপাশে টাইলসগুলাকে একটু মুছতে হয়। তো কারণ হচ্ছে রান্না যেহেতু করি তেল মশলা তো পড়ে। আর প্রত্যেকদিন যদি একটা টাওয়াল দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে দেখবেন টাইলসগুলা একটুও কালো হয় না, নষ্ট হয় না। মানে খুবই থাকে, পরিষ্কার থাকে। আর সিঙ্কের কথা বলে তো আর শেষ করা যাবে না। সিঙ্কটা তো দিনের প্রত্যেকদিন অনেকবার করে ধুতে হয়। তারপর বৃষ্টি চলে আসছে। ইবাকে বললাম, "অনেক সময় আছে, তুমি বসো, আম্মু কাজগুলা শেষ করে নেই। তারপর বৃষ্টিটা একটু কমে গেলে আমরা বের হয়ে যাব।" ভাত রান্না বাকি আছে। আন্নিকে নিয়ে এসে তারপর ভাত রান্না করব। রান্নাঘর একেবারে ঘর সবকিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। চাল দিয়ে আমাদের চাল কুমড়া গাছ দেখা যাচ্ছে, বৃষ্টি। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও উনি হচ্ছে সয়াবিন খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।